রহস্যরাত। ওয়েলকাম টু রহস্যরাত। আমি এসেছি তোমাদের নিয়ে যেতে রহস্যে ঘেরা অলৌকিক দুনিয়াতে। আমাদের জীবনে অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে যুক্তি বা বুদ্ধি দিয়ে, যার কোনো কারণ আমরা খুঁজে পাই না, যা আমাদের মনে করিয়ে দেয় কোনো এক অলৌকিক অস্তিত্বের কথা। হতে পারে সেটা ভৌতিক বা দৈবিক বা অন্য কিছু। রহস্যরাতে তোমাদেরকে আমি এমন কিছু ঘটনা শোনাবো যা গল্প নয়, সত্যি সত্যি কারো জীবনে ঘটেছে। তোমার জীবনেও কি এরম অলৌকিক কিছু ঘটেছে? তাহলে তা তোমরা আমার সাথে শেয়ার করতে পারো। তোমরা আমাকে ঘটনা লিখে বা ভয়েস রেকর্ড করে পাঠাতে পারো আমার মেল আইডিতে। আমার মেল আইডি rahosyorat@gmail.com। তাহলে এসো আজকের অলৌকিক দুনিয়ার যাত্রা আমরা শুরু করি। আজ তোমাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার এক বন্ধু অনন্যার সাথে এই বছরখানেক আগেই ঘটেছিল। অনন্যা একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি করে। বছরখানেক আগে তার পোস্টিং হয় বাঁকুড়ার এক খুব ইন্টেরিয়ার গ্রামেতে। ইন্টেরিয়ার জায়গাতে পোস্টিং অনন্যার এর আগেও হয়েছিল, তাই সে জানতো গ্রামের দিকে সব থেকে বেশি যেটা সমস্যা হয় সেটা হলো একটা ভালো বাড়ি খুঁজে পেতে। অনন্যার বাড়ি ছিল কলকাতায়, তাই বাঁকুড়াতে তাকে একটা বাড়ি ভাড়া নিতেই হতো। সেই জন্য পোস্টিংয়ের পরই বাড়ি ভাড়া পাওয়ার জন্য তোড়জোড় শুরু হলো। এরপর সে একটা বাড়ি পেয়েও গেল। বাড়িটা তার ব্রাঞ্চ থেকে হাঁটা দূরত্বে, মোটামুটি ওই 1 কিলোমিটারের মধ্যে। আর দোতলা বাড়ি। বাড়িতে একজন বৃদ্ধা একাই থাকতো। তার স্বামী 2 বছর আগে মারা গেছেন, আর তার বাকি পরিবার মানে তার ছেলে, বৌমা আর 2 নাতি নাতনি পাশের গ্রামেই অন্য একটা বাড়িতে থাকতো। প্রতিদিন সকালেতে তার ছেলে এসে বাজার দোকান যা করার করে দিয়ে যেত, আর রাতের বেলাটা ওই মহিলা একাই থাকতেন। ভাড়ার জন্য যা কথাবার্তা সমস্ত কিছু ওই মহিলার ছেলের সাথেই হয়েছিল। মহিলার ছেলের নাম ছিল দিলীপ। বাড়িটা বেশ বড়সড়, কিন্তু তার ভাড়া বেশি না, মাত্র 2,500 টাকা। অনন্যা তো খুব খুশি হলো। এই ভাড়াতে এত সুন্দর একটা বাড়ি পাওয়া খুব ভাগ্যের ব্যাপার এরকম গ্রামেতে, কারণ ওই এলাকাতে মোটে 3-4টেই ওরকম সুন্দর দোতলা বাড়ি ছিল। আর বাড়ির যে মালকিন মানে ওই বৃদ্ধা, উনি একাই থাকেন, তো বেশি ঝুট ঝঞ্ঝাট নেই, একটা প্রাইভেসি পাওয়া যাবে। তাই অনন্যা আর কিছু না ভেবে সেই বাড়িটাকেই কনফার্ম করলো। বাড়িতে ওঠার পর তার বেশ ভালোই লাগলো। সকালবেলাটা সে অফিসের ক্যান্টিনেতে খেয়ে নিত, আর রাত্রিবেলা নিজের মতো একটু ভাত বানিয়ে নিত। এইভাবে 2-3 সপ্তাহ কাটার পর তার ব্যাংকে একদিন একজন কাস্টমারের সাথে আলাপ হলো। তার ওই অঞ্চলেতে একটা দোকান আছে যার নাম কৃষক বন্ধু। চাষের জিনিসপত্র, সার, পেস্টিসাইড এই সমস্ত ব্যবসা। তিনি ওই ব্রাঞ্চের সবথেকে ভালো কাস্টমার। প্রচুর টাকার লেনদেন হয়, আর ভদ্রলোকের ব্যবহারও খুব ভালো। সেজন্য ব্রাঞ্চের প্রতিটি কর্মচারীর সাথেই তার খুব ভালো সম্পর্ক। তিনি অনন্যার সাথেও আলাপ করতে এলেন। নমস্কার ম্যাডাম, আমি রতন গড়াই। শুনলাম আপনি নাকি কলকাতায় থাকেন, তাই এইখানে কোথায় উঠলেন? অনন্যা তাকে প্রতি নমস্কার জানিয়ে জানালো সে 3 তলার হলুদ রঙের দোতলা বাড়িটাতে উঠেছে। শুনে ভদ্রলোক কিছুক্ষণের জন্য থমকে গেলেন। তারপর বললেন, আপনি কি দিলীপদের বাড়িতে উঠেছেন? অনন্যা জানালো, হ্যাঁ, সে ওই বাড়িতেই 2 সপ্তাহ হলো রয়েছে। ভদ্রলোক তখন তাকে জিজ্ঞেস করলো, তা কোনো সমস্যা হচ্ছে না তো ওই বাড়িতে? অনন্যা অবাক হয়ে জিজ্ঞেস করলো, সমস্যা? কই না তো, কিসের সমস্যা হবে? তখন রতনবাবু বললেন, না না, এই এমনি বলছিলাম। যাই হোক, কখনো যদি কোনো সমস্যায় পড়েন তাহলে কিন্তু আমাকে বলবেন। আমার বাড়ি আপনার বাড়ি থেকে বেশি দূরে না,
আপনার বাড়ির জানলা থেকে দেখবেন দেখা যায় একটা অনেকখানি বাগান নিয়ে যে দোতলা বাড়িটা রয়েছে, ওই বাড়িটাই আমার বাড়ি। কোনো সমস্যা হলে নিঃসংকোচে চলে আসবেন কিন্তু। এরপর ভদ্রলোক চলে গেলেন। কিন্তু অনন্যা ভাবল উনি কোন সমস্যার কথা বলছিলেন। তারপর ভাবল হয়তো এই গ্রামেতে একা মহিলা অনন্যা থাকে, সেই জন্যেই হয়তো সাহায্যের জন্য বলেছিল যদি কখনো কোনো সমস্যায় পড়ে তো। যাই হোক, এমনিতে দেখতে গেলে তো সে ভালোই আছে, আর ও বাড়িতে সত্যিই কোনো সমস্যা নেই। এই ঘটনার 1 মাস পরে রতনবাবু তার মেয়ের অন্নপ্রাশন উপলক্ষে ব্রাঞ্চের সবাইকে নেমন্তন্ন জানালেন তার বাড়িতে। ব্রাঞ্চের সবাই বাড়ি থেকে যাতায়াত করত, তাই তাদের বাড়ি ফেরার একটা তাড়া থাকতো। অনন্যাই যেহেতু ওই এলাকাতে থাকতো, তাই ব্রাঞ্চের পক্ষ থেকে নেমন্তন্ন রক্ষার ভার অনন্যার ওপরই পড়ল। অনন্যা ব্রাঞ্চ থেকে ফেরার পর একটু রাত করেই গেলেন রতনবাবুর বাড়িতে। সেখানে গিয়ে আলাপ হলো রতনবাবুর স্ত্রী বন্দনার সাথে। এ কথা সে কথার পর বন্দনা তাকে জিজ্ঞেস করলো, ওই বাড়িতে দিদি তুমি একা থাকো, তোমার ভয় লাগে না? অনন্যা তাকে জানালো সে এর আগেও অনেক ইন্টেরিয়াতে পোস্টিং পেয়েছে, একাই থেকেছে সেসব জায়গায়, তাই একা থাকার তার অভ্যেস আছে, ভয়ের কোনো ব্যাপার নেই এতে। তখন বন্দনা তাকে বলল, না সেই ব্যাপারে বলছি না, কখনো কিছু দেখোনি ওই বাড়িতে? অনন্যা তখন অবাক হয়ে জানতে চাইল, দেখবো মানে? দেখার কি আছে ওখানে? বন্দনা বলল, ও তুমি তার মানে কিছুই শোনোনি ওই মহিলার সম্পর্কে? কি বলো তো? অনন্যা বলল। বন্দনা তখন জানালো, ওই মহিলা নাকি টুকটাক করে, তার মৃত স্বামীকে সে টুকটাক করে ফিরিয়ে এনেছে। প্রতিদিন রাতে নাকি তার স্বামী আসে ওই বাড়িতে। অনন্যা তখন বলল, সে আবার হয় নাকি? মৃত মানুষ কখনো আসতে পারে নাকি ফিরে? তখন বন্দনা বলল, তা এমনি এমনি কি আর ফিরেছে গো? জাদু টোনা করে টুকটাক করে তো তাকে ফিরিয়ে এনেছে। আরে ওই জন্যই তো ওর ছেলে, ছেলের বউ কেউ ওর সাথে থাকে না। ভূতের সাথে কি আর সংসার করা যায় গো? তাই তারা পাশের গ্রামে আবার নতুন করে বাড়ি করলো। যাই হোক, তুমি কিন্তু সাবধানে থেকো। রতনবাবুর বাড়ি থেকে ফেরার পরও অনন্যা বন্দনার কথাই ভাবতে থাকলো। এও কি সম্ভব? মৃত মানুষ আবার ফিরে আসে নাকি? তবে ওই মহিলা গ্রামে এরকম একা থাকে, ছেলে বৌমার সাথে থাকে না, তাই হয়তো গ্রামের লোকজন এই সমস্ত গুজব রটিয়েছে। এই নিয়ে অত ভাবার দরকার নেই। আর সত্যি কথা বলতে কি, এ বাড়িতে তো তার কোনো সমস্যা নেই, ভালোই আছে। বেশ 2 মাস হতে চলল, কোনো রকম কোনো কিছু অসুবিধা তো সে অনুভব করেনি। ওপরের মহিলা একটু অদ্ভুত ঠিকই, কখনো তার সাথে কোনো কথাও বলে না, তবে সে নিজের মতো আছে, থাক না, তাতে অনন্যার তো কোনো সমস্যা হচ্ছে না। তাই সে এই সমস্ত কথা ভাবা থামিয়ে দিল। এর 2 সপ্তাহ পরে একটা ঘটনা ঘটল। অনন্যা প্রতি মাসে বাড়ি ভাড়া সকালে যখন দিলীপবাবু তার মায়ের বাজার দোকান করে দিতে আসে, তখনই তার হাতে দিয়ে দেয়। কিন্তু এই মাসে এক সমস্যা হলো। বেশ কয়েকদিন হলো দিলীপবাবুকে দেখাই যাচ্ছে না। এদিকে মাসে 3 তারিখ হতে চলল, এখনও ভাড়া না দেওয়াটা অভদ্রতা। তাই অনন্যা ঠিক করলো অফিস থেকে ফিরে ওপরে গিয়ে ওই মহিলাকেই ভাড়া দিয়ে আসবে। সেই মতো রাত 8টা নাগাদ অনন্যা ওপরে উঠল। গ্রামের দিকে রাত 8টা মানেই অনেকটা রাত, সবাই ওই সময় খাওয়া দাওয়া করে। অনন্যা দেখল ওপরে সব ঘরে অন্ধকার। তার বেশ গা ছমছম করতে থাকলো। ওপরে ওঠার পর কেমন যেন একটা অস্বস্তি তার মনে হতে লাগলো। সে দেখল রান্নাঘরেতে আলো জ্বলছে, বুঝলো ওই মহিলা নিশ্চয়ই রান্নাঘরেতেই রয়েছে। তাই সে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। দেখল ওই মহিলা ভাত বাড়ছে, তবে একটা নয়, 2টো থালাতে ভাত বাড়ছে। অনন্যা ভাবল হয়তো দিলীপবাবু আসবে বলে তার মা ভাত বাড়ছে। সে ওই মহিলাকে ডাকলো, কাকিমা একটু শুনবেন? অনন্যার ডাক শুনে ওই মহিলা তো ভীষণ রকম চমকে গেলেন।
তারপর বলল, কি ব্যাপার, তুমি এখানে কেন এসছো? এরকম অদ্ভুত ব্যবহারেতে থতমত খেয়ে অনন্যা বলল, না মানে দিলীপবাবু কি আজকে আসবেন? না, দিলীপ এখন কদিন আসবে না, সে 1 সপ্তাহের জন্য কোচবিহার গেছে। তোমার কি দরকার? অনন্যা বলল, না ভাড়াটা এনেছিলাম, মাসের 3 তারিখ হয়ে গেল, সেই জন্য। অনন্যার কথা শেষ হতে না হতেই ভদ্রমহিলা ছুটে এসে তার হাত থেকে টাকাটা নিয়ে নিল। বলল, ঠিক আছে ঠিক আছে, যাও তুমি এখন যাও। আর শোনো, এরকম হুটহাট করে ওপরে উঠে আসবে না। অনন্যা তক্ষুনি নিচে চলে এলো। ভাবলো, এ আবার কিরকম ব্যবহার? সে তো ভাড়া দিয়েই এ বাড়িতে আছে, তার সাথে এরকম ব্যবহার করতে হবে? মহিলা সত্যিই বড় অদ্ভুত। কিন্তু আরও একটা ব্যাপার, সে 2টো থালায় ভাত বাড়ছিল কেন? দিলীপবাবু তো আসবে না বলল, তাহলে 2 থালা ভাত কে খাবে? না, এ বাড়ি সত্যিই একটু অদ্ভুত। তাকে অন্য বাড়ি দেখাশোনা একটু করতে হবে। এর পরের সপ্তাহে একদিন অনন্যা ব্যাংক থেকে ফেরার সময় দেখল তার বাড়ির সামনে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। সেইখানে দিলীপবাবুকেও দেখতে পেল। অনন্যা ছুটে এসে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, কারোর কি কিছু হয়েছে? দিলীপবাবু জানালেন, তার মা হঠাৎ করে সিঁড়ি থেকে পড়ে গেছে, কোমরে খুব চোট পেয়েছে, তাই হসপিটালে নিয়ে যেতে হবে। সেই রাতে অনন্যা ওই বাড়িতে একা। একা থাকার অভ্যেস অনন্যার থাকলেও এই রকম একটা বাড়ি যার এত রকম গল্প আছে, সেখানে একা একা থাকতে তার বেশ ভয় ভয়ই করছিল। কিন্তু উপায় কি? সে রান্নাঘরে গেল নিজের জন্য কিছু বানাতে। হঠাৎ তার মনে হলো ওপর থেকে যেন কিছু আওয়াজ আসছে, কিছু পড়ার আওয়াজ। প্রথমটা একটু ঘাবড়ে গেল, তারপরে ভাবলো হয়তো ইঁদুরে কিছু ফেলছে বা কিছু আওয়াজ এরকম হচ্ছে। ঘরে তো ইঁদুরের সংখ্যা কম নয়। যাই হোক, সে নিজের কাজে মন দিল। ভাত আর ডিমের ঝোল বানিয়ে সে খেতে বসলো, কিন্তু তার খালিই মনে হতে থাকলো ওপর থেকে কিন্তু আওয়াজ এসেই চলেছে। খাওয়া দাওয়ার পর সব বাসনকোসন বেসিনেতে রেখে হাত মুখ ধুয়ে অনন্যা ঘরে এলো। হঠাৎ সে শুনতে পেল রান্নাঘরেতে বাসন করার খুব জোরে আওয়াজ হলো। সে দৌড়ে রান্নাঘরে গিয়ে দেখল যে সমস্ত এঁটো বাসন সে বেসিনে একটু আগেই রেখে গেল, সে সমস্ত বাসন মাটিতে ছড়িয়ে পড়ে আছে। বেসিন থেকে কি করে মাটিতে বাসন পড়তে পারে সে বুঝে পেল না। কিন্তু এইসব ভাবতে ভাবতেই তাকে আরও যে সমস্ত বাসন রাখা ছিল সব নিজে থেকেই পড়ে গেল তার সামনে। এটা দেখে সে এত ভয় পেয়ে গেল যে সে পালাতেও ভুলে গেল, এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো। এমন সময় হঠাৎ তাকে একেবারে ধাক্কা দিয়ে কি যেন একটা সে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। সে ধাক্কা এতটাই জোরে ছিল যে অনন্যা ছিটকে পড়ে গেল। এরপর আর কোনো দিকে না তাকিয়ে উঠেই অনন্যা বাইরে বেরিয়ে এলো, আর তারপর পেছনে একবারও না ফিরে দৌড় দিল রতনবাবুর বাড়ির দিকে। রতনবাবুর বাড়ি যখন এসে পৌঁছালো তখন আর অনন্যার কথা বলারও শক্তি নেই। রতনবাবু আর তার স্ত্রী তার এই অবস্থা দেখে তো খুব অবাক হয়ে গেল। তাকে ধরে ধরে ঘরে নিয়ে এসে জল দিল। জল খাওয়ার কিছুক্ষণ পরে অনন্যা একটু স্বাভাবিক হলো। তখন সে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা রতনবাবু আর তার স্ত্রীকে খুলে বলল। রতনবাবু বললেন, আমি তো ম্যাডাম আপনাকে বলেইছিলাম যে ওই বাড়িতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমার কাছে চলে আসতে। আপনি ভালোই করেছেন এইখানে চলে এসছেন। ও বাড়িতে আবার একা একা থাকা যায় নাকি? আজকের রাতটা আপনি আমার বাড়িতেই থাকুন, তারপর কাল সকালে দেখছি কি করা যায়। রতনবাবুর স্ত্রী বন্দনা বলল, আরে ওই বাড়িতে আর ফিরে যেও না দিদি, ওই বাড়িতে থাকা যায় নাকি? আমি তো তোমাকে আগেই বলেছিলাম, তুমি বরং অন্য কোনো বাড়ি দেখো। ওই বাড়িতে আবার ফিরে যাওয়ার সাহস অনন্যার আর ছিল না। এতদিন শুধু এর ওর তার মুখে এই সমস্ত কথা শুনেছিল, কিন্তু আজ তো তার নিজের সাথে ঘটেছে। অনন্যার বিশ্বাসই হচ্ছিল না যে এরকম কিছু তার সাথে ঘটেছে।
সে সেই রাতটা যা হোক করে রতনবাবুর বাড়িতে কাটিয়ে পরের দিন সকালেই কলকাতায় তার বাড়ি ফিরে এলো। ভয়ে তার শরীর এত খারাপ হয়ে গেল যে তাকে অফিস থেকে 3 সপ্তাহের জন্য ছুটি নিতে হলো। এর মধ্যে রতনবাবুই তার জন্য অন্য একটা বাড়ি খুঁজে দিলেন, যদিও সেটা ব্রাঞ্চ থেকে আরেকটু দূরে হয়ে গেল। তবে এই নতুন বাড়িতেও অনন্যার একা থাকার আর সাহস হলো না। এরপর যতদিন ওই গ্রামে অনন্যার পোস্টিং ছিল সে তার মায়ের সাথেই থাকতো। এই ঘটনার পর তার সমস্ত সাহস, কনফিডেন্স একদম শেষ হয়ে গেছিল। আজও অনন্যা বুঝতে পারে না সেদিন তার সাথে যা ঘটেছিল তা কি সত্যিই ঘটেছিল নাকি তার মনের ভুল ছিল। সব যেন একটা দুঃস্বপ্নের মতো লাগে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের ঘটনা আমাকে কমেন্টে জানিও, আর লাইক আর প্রচুর প্রচুর শেয়ার করো। আর এই রকম অলৌকিক ভৌতিক ঘটনা শোনার জন্য সাবস্ক্রাইব করো রহস্যরাতকে। আর তোমাদের জীবনে যদি অলৌকিক ঘটনা ঘটে থাকে তাহলে আমাকে পাঠিও rahosyorat@gmail.com-এ। আমি অবশ্যই তোমাদের ঘটনাও রহস্যরাতে শোনাবো। তাহলে চলো, আজকের মতো শুভরাত্রি।